এর জন্য একটা কবিতা তৈরি করেছিলাম। আমি বলেছি তোমার কবিতা তোমার কণ্ঠে শুনবো, কিন্তু সে বলেছে আপু তুমি পড়ো। আমি সেটি দিয়েই শুরু করছি। ওর প্রিয় কবিতা। আমাদের আর কখনো দেখা হবে না, যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে শিউলি ফুল, অথবা গন্ধ ছড়াবে রাফ্রেশিয়া। অলকনন্দা নামের যে নদী সেও শুকিয়ে যাবে, আর সেখানে জেগে উঠবে আদিগন্ত সাহারা। আমাদের বুকের ভেতর ক্ষয়ে যেতে থাকবে স্মৃতির সৌধ, জেগে উঠতে থাকবে আলো বর্ষপথ। আমরা দূরে চলে যাব বিবর্ণ মেঘ, ধূসর কুয়াশা, কিংবা দিগন্ত রেখার মতো দূর থেকে দূরে আলো দূরে। আমাদের আর কখনোই দেখা হবে না, কথা হবে না। প্রাচীন রোম, গ্রিস, মেসোপটেমিয়া কিংবা মহেঞ্জোদারোর মতো আমাদের ঝলমলে দিন সৌন্দর্য ক্রমশই ঢেকে দিতে থাকবে সময়ের অমোঘ আলখেল্লা। বৃষ্টির অতলে ডুবে যেতে থাকবে আলো, নেমে আসতে থাকবে অন্ধকার। আমাদের দগদগে বেদনার ক্ষত হয়ে উঠতে থাকবে ক্রমক্ষয়িষ্ণু দাগ। আর আমরা সময়ের ধুলোয় ঢেকে যাওয়া প্রাগৈতিহাসিক পাথরের মূর্তি নির্বাক। আমাদের আর কখনো দেখা হবে না, যেখানে শেষ দেখা সেখানে পড়ে থাকবে পুরনো আতরের ঘ্রাণ। চূর্ণ হৃদয়, অনন্ত বিচ্ছেদ। আর ক্রমশই জেগে উঠতে থাকবে অলঙ্ঘনীয় দূরত্বের প্রাচীন প্রাচীন। কিন্তু আমি তাতে বিশ্বাসী নই। আমাদের আবার দেখা হবে, তাই না? সাদাতকে পরিচয় করিয়ে দেবার কি কিছু আছে? আচ্ছা, ওর কিন্তু সীমাবদ্ধতা শুধু লেখক হিসেবেই নয়, সে একাধারে কবি, কথা সাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা, চিত্র নাট্যকার, এবং সাম্প্রতিক কালে তার লেখা গান খুব জনপ্রিয় হয়েছে, লিখেই যাচ্ছে। তো এমন একজন মানুষ যাকে অনেকেই তার গুণের কথা বলতে এবং প্রশংসা করতে, তার স্বীকৃতি দিতে অস্বীকার করেন এই সাহিত্যে, বাংলা সাহিত্যে। সেই মানুষটাই আজ 7 সমুদ্র পাড়ি দিয়ে আমাদের মাঝে এসে পৌঁছেছেন এবং বিভিন্ন বাংলা সাহিত্য উৎসব, যেমন আমার অনুষ্ঠানে উদ্বোধন হয়ে এসেছেন। সাদা, কেমন লাগছে? ভালো লাগছে? তোমার সাউন্ড অন করো। হ্যাঁ, শোনা যাচ্ছে না? ভালো লাগছে। ভালো লাগছে। দেখতে পাচ্ছেন খুব ক্লান্ত, সেই সকাল থেকে জেগে আছে, আর তারপর একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাচ্ছে। তো তার এই যে একে তো জেট ল্যাগ, তারপর হচ্ছে 52টা দিন সে তার স্ত্রী এবং সন্তানকে রেখে আছে। তো আমি দীর্ঘায়িত করব না আজকের অনুষ্ঠান, আজকের এই আমাদের কথোপকথন। একজন লেখকের যে গল্প এবং গল্পের পেছনের যে লেখক, আসলে তাকে একটু চেনার চেষ্টা করি। তোমার কাছে প্রশ্নটা হচ্ছে, তুমি যখন
একটা বই শেষ করো, তখন নিজেকে শূন্য মনে হয় নাকি পূর্ণ মনে হয়? দুইটাই মনে হয়, কারণ আমার উপন্যাস যারা পড়েন তারা হয়তো দেখবেন যে আমি অনেক দীর্ঘ কলেবরের উপন্যাস লিখি, 400 পৃষ্ঠা 500 পৃষ্ঠা। তো আমার মনে আছে যে ছোটবেলায় আমি যখন অনেক বড় বড় বই পড়তাম, তো আমরা যখন স্টুডেন্ট থাকি তখন তো আসলে আমাদের ক্লাসের পড়ার ফাঁকে ফাঁকে লুকিয়ে লুকিয়ে পড়তে হতো, তাই না? তো তখন যেটা হয় যে হয়তো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়ে আম্মা হয়তো দেখে ফেলবে, ভয়ে লুকায় ফেলছি, বা হয়তো স্কুলে যেতে হয়েছে, বা স্কুলের হোমওয়ার্কের পড়া আছে। তো ওই সময়টুকুতে আগের যে 5 পৃষ্ঠা উপন্যাসটা পড়েছিলাম, সেই উপন্যাসটার গল্প এবং চরিত্রগুলো মাথার মধ্যে কাজ করতে থাকতো। শুধু তাই না, তখন এরকম একটা ব্যাপার হতো যে হয়তো আমার বন্ধুদের সঙ্গে গল্প করছি, গল্পে কোনো একটা প্রসঙ্গক্রমে ওই গল্পের যে গল্পটা আমি পড়ছিলাম তার রেফারেন্স হয়তো আমি বলছি, এবং সারাক্ষণ মাথায় ঘুরতে থাকতো। তো বইটা যখন পড়া শেষ হয়ে যেত, তখন মনে হতো কি এতদিন ওই চরিত্রগুলো আমার সঙ্গে ছিল, হঠাৎ করে আজকে চরিত্রগুলো আমাকে ছেড়ে দূরে চলে গেছে, তখন খুব নিঃসঙ্গ লাগতো। তো লিখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে ওই পাঠক সাদাতের জার্নি লেখক সাদাতের জার্নির সমরূপ অনেক ক্ষেত্রে। কারণ যখন আমি লিখছি তখন সারাক্ষণ আমার মাথায় ওই চরিত্রগুলো কাজ করছে, তারা কিভাবে ভাবছে, তারা কিভাবে ব্যথিত হচ্ছে, দুঃখ পাচ্ছে, আনন্দ পাচ্ছে। তো একটা উপন্যাস মানে অ্যাটলিস্ট 6 মাস যদি হয় যে আমি লিখি, 6 মাস তারা আমার সঙ্গে সারাক্ষণ থাকে। তো তারা যখন চলে যায় তখন এক ধরনের অদ্ভুত শূন্যতা কাজ করে। আর পূর্ণতা ঠিক না, তবে এক ধরনের স্বাধীনতার আনন্দ কাজ করে এই কারণে যে আমি জানি না এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশে একমাত্র আমি যে কিনা লেখালেখিকে ফুল টাইম লেখালেখি করি, এবং লেখালেখি আমার উপার্জনেরও মাধ্যম। আমি লেখালেখি ছাড়া আর কিছু করি না। সো আমাকে আসলে বছরের 7 কিংবা 8 মাস হচ্ছে আমি গর্তজীবী পুরোপুরি, মানে আমার একটা রুম আছে, সেই রুম থেকে আমি বের হই না এই 7-8 মাস। তো 7-8 মাস খুব দীর্ঘ সময়। সো শেষের দিকে 2-3 মাস আমার কাছে মনে হয় যে আমি একটা ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে গেছি, আমি দম নিতে পারছি না, আমার আকাশ দেখতে হবে, আমাকে বের হতে হবে। সো যেই সময় লেখাটা শেষ করি সেই সময় হঠাৎ আমাকে মনে হয় যে আমি একটা ডানাওয়ালা পাখি, আমি এখন আকাশে ইচ্ছে মতো উঠতে পারবো। চমৎকার, খুব সুন্দর বললে। এমন কখনো কি হয়েছে যে একটি উপন্যাস সৃষ্টি করেছো, একটা চরিত্র সৃষ্টি করেছো, সেই চরিত্রটা উপন্যাসটা লেখা হয়ে যাওয়ার পরেও কি তোমার ভেতরে থেকে যায়, তাকে নিয়ে তুমি ভাবো? হ্যাঁ, এটা তো হয়, এটা বেশিরভাগ সময়ই হয়। একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে প্রত্যেক লেখকের সম্ভবত আলাদা আলাদা লেখন কৌশল আছে। অনেকেই আমাকে দেশে কিংবা দেশের বাইরে যখন আমি বিভিন্ন প্রোগ্রামে যাই, অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আমি কিভাবে লিখি বা তারা কিভাবে লিখবেন। হ্যাঁ, তো আমি তখন বলি কি আমার কাছে মনে হয় যে কিভাবে লিখতে হবে এরকম অসংখ্য বই বাজারে পাওয়া যায়, কিন্তু ওইসব বই পড়ে আসলে লেখালেখি করা সম্ভব না। তো লেখালেখি হচ্ছে নিজের উপলব্ধি তারিত ব্যাপার, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজস্ব কিছু কৌশল তৈরি করেছি। সেই কৌশলের মধ্যে একটা হচ্ছে যে আমি বেশিরভাগ সময় যে প্লট মাথায় নিয়ে লিখতে বসি তা না। এরকম হয়েছে যে আমি লিখতে বসেছি আমার একটা উপন্যাস আছে অন্দরমহল। আমি একবার নিউ মার্কেট বা কোথায় গিয়েছি, রাতে বাসায় ফিরেছি, তো এর মধ্যেই হঠাৎ করে আমি পাশের বাড়িতে একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি মধ্যরাতে। তো আমি মাথায় আমার এলো যে দুঃসংবাদটি এলো রাত্রির মধ্য প্রহরে, একটি মাত্র লাইন। এবং আমি সেই একটি মাত্র লাইন লিখতে গিয়ে আমি একটা 400-450 পৃষ্ঠার উপন্যাস লিখে ফেলেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা যে আমি কিন্তু ওই প্লটটা ভেবে লিখিনি, ওই সব বাক্যটা আমাকে পরে ওটা ডালপালা ছড়িয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয় যে চরিত্র নির্মাণের ক্ষেত্রে যেটা হয় যে চরিত্রগুলোকে মিস করে কিনা, আমি চরিত্র মিস করি তখন যখন চরিত্রগুলো আমাকে নিয়ন্ত্রণ করতে থাকে। আমার কাছে মনে হয় যে এটা যখন কোনো একটা লেখকের ক্ষেত্রে ঘটে, যে সাধারণত কি হয়, আমি একটু আগে বলছিলাম যে লেখকরা অনেকটা স্রষ্টার মতো, কারণ তারা অনেক চরিত্র সৃষ্টি করতে পারে।
আর স্রষ্টা কি করে? স্রষ্টা তার সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, তাই না? কিন্তু আমার ক্ষেত্রে অসংখ্যবার এই ঘটনা ঘটেছে যে আমি যে চরিত্র নির্মাণ করেছি, সৃষ্টি করেছি, কিছুক্ষণ পরে গিয়ে সেই চরিত্রগুলো আমাকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। আমি হয়তো সেই চরিত্রকে এই এই বৈশিষ্ট্য দিয়ে সাজাবো ভেবে লিখতে শুরু করেছি, কিন্তু একটা সময় গিয়ে আমি আবিষ্কার করলাম যে সেই চরিত্রের প্রতি আমার আর কোনো নিয়ন্ত্রণ নাই। তারা তার স্রষ্টার চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং মহাপরাক্রমশালী হয়ে উঠেছে। আমি একটা ছোট উদাহরণ দিতে পারি যে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো নিশ্চয়ই আপনারা অনেকে পড়েছেন। প্রথম আলোতে সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কিংবা নায়ক হিসেবে ভেবে উপন্যাসটি লিখতে বসেছিলেন, যেহেতু এই উপন্যাসে অনেক ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তার সৃষ্ট কিছু ফিকশনাল ক্যারেক্টারও রয়েছে, কিন্তু এই এত দীর্ঘ উপন্যাসটি শেষ করার পরে তিনি আবিষ্কার করলেন যে তার কল্পনার সৃষ্ট যে ভরতচন্দ্র চরিত্রটি, সেই চরিত্রটি রবীন্দ্রনাথকে ছাপিয়ে গেছে। এবং তিনি তখন বলেছেন যে আমি চেয়েছিলাম রবীন্দ্রনাথকে নায়ক বানাতে, কিন্তু ভরতচন্দ্র আমার সৃষ্ট চরিত্র হওয়া সত্ত্বেও সে আমার চেয়ে মহাপরাক্রমশালী হয়ে উঠেছিল এবং সে একটা সময় আমাকে নিয়ন্ত্রণ করে সে রবীন্দ্রনাথের চেয়ে বড় চরিত্র হয়ে উঠেছে। তো আমার ক্ষেত্রে এই কাজটা খুব বেশি হয়। তো যখন ওই চরিত্রগুলো আমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তারা আমার চেয়ে মহাপরাক্রমশালী হয়ে ওঠে, তখন আমরা প্রত্যেকে আমাদের জীবনে স্রষ্টার অস্তিত্ব, কেউ হয়তো বিশ্বাস করেন না, কেউ বিশ্বাস করেন, কিন্তু তার অনুপস্থিতি এবং উপস্থিতি কোনো না কোনোভাবে সবাই কিন্তু আমরা উপলব্ধি করি। তো ঠিক একইভাবে যখন আপনি দেখবেন যে আপনার সৃষ্ট চরিত্র আপনার চেয়েও মহাপরাক্রমশালী হয়ে গেছে, সুতরাং সেই মহাপরাক্রমশালী যে কোনো অস্তিত্বকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না, কোনোভাবেই না। সুতরাং আমি সেই চরিত্রকে কিভাবে অস্বীকার করবো, মিস না করে থাকবো? আমি অবশ্যই মিস করি। স্যারদের কবিতায় ছোট ছোট পংক্তি থাকে, কখনো 2 লাইনের, কখনো 4 লাইনের। আমরা তাকে দেখি প্রেমের কবি, বিরহের কবি। তো এই যে তোমার লেখায় প্রেমের চরিত্রগুলো আসে, সেটা কি কাহিনীর জন্য আসে, প্লটের? অর্থাৎ তুমি যে উপন্যাসটাকে লিখবে ঘটনাকে কেন্দ্র করে, নাকি তুমি হৃদয় থেকে লিখো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কবিতার কথা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে আমার অসংখ্য কবিতার লাইন আছে যেগুলো মানে কন্টেম্পোরারি বাংলা সাহিত্যে কিংবা পাঠকদের মধ্যে সম্ভবত সবচেয়ে জনপ্রিয়, মানে সেটা 2 বাংলায় হোক। যেমন আপনারা হয়তো অনেকেই শুনেছেন, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে, কিংবা আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে চেয়ে যাবে তোমার শহর, কিংবা আচ্ছা, কিংবা কোথায় যাবে তোমার মানুষ রেখে, মানুষ কেন হারিয়ে গেলে শেষে মানুষ পাওয়া শিখে। আপু বলছিলেন যে গত পরশুদিন একটা লিখেছিলাম, তোমার আমার চিঠি, এক পৃথিবীর সবটা লেখা শেষেও এসে দেখি শূন্য পাণ্ডুলিপি। তো এরকম অসংখ্য কবিতা যেগুলোকে আসলে কাপলেট বলা হয়, অসংখ্য, যেগুলো আসলে আমি একবার কলকাতাতে গিয়ে দেখি যে এক দেয়ালের মধ্যে লেখা, এক হসপিটালের দেয়ালে আমার কবিতার লাইন লেখা। প্রচুর মেয়েরা দেখি যে তারা শাড়ি পরে এসেছে, শাড়িতে আমার কবিতার লাইন লেখা। তো আমার কাছে মনে হয় যে কবিতা লেখার ক্ষেত্রে আপু যেটি বললেন যে প্রেম বা বিরহের ব্যাপার, এই প্রত্যেকটা কবিতা বা লাইন লেখার পেছনে অদ্ভুত অদ্ভুত সব গল্প আছে। যেমন আমার সবচেয়ে মানে সম্ভবত এই সময় বাংলা ভাষার সবচেয়ে পপুলার লাইনের মধ্যে একটা হচ্ছে শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে। এখন এটি আমি কিভাবে লিখেছিলাম সেটি নিয়ে অনেকের অনেক ধরনের কৌতূহল। তো আমার মনে আছে আমি বাসে যাচ্ছি অনেক আগে, তখন আমার সামনের সিটে একটা মেয়ে বসছে, বোরকা পরা, মেকআপ পরা, তো শুধু চোখ দেখা যায়, শুধু চোখ দেখা যাচ্ছে। এখন আমি বসতে হচ্ছে ইঞ্জিন কভারে, যাদের এক্সপিরিয়েন্স আছে, প্রচন্ড গরম। সো আমি ওই গরম ভুলে থাকার জন্য মেয়েটার চোখের দিকে তাকিয়েছিলাম যে এত সুন্দর চোখ। এবং আমি কিন্তু মেয়েটাকে দেখিনি, কিন্তু আমার হঠাৎ করে মাথায় ওই লাইন যদি চলে এলো যে শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে দিবস হয়ে তোমার চোখে চেয়ে। সেই মেয়েটিকে আমি কখনো দেখিনি, তাই কখনো বলাও হয়নি, কিন্তু লিখে ফেলেছি। এরকম তো সবসময়ই হয়। আর আপু যেটি বললেন যে অনুভূতি থেকে লেখা হয় নাকি ঘটনা, মানে কোনো একটা উপন্যাসের মধ্যে আমার প্রচুর, আমি সম্ভবত আমার সকল উপন্যাসে আমি কবিতা ব্যবহার করি, তো সেই ঘটনার কারণে হয় কিনা। আমার কাছে দুটো জিনিসই মনে হয়। একটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা ঘটনা আপনার উপন্যাসে লিখবেন, সেটা আপনি অনুভূতি ছাড়া লিখতে পারবেন না, তাই তো? অনুভূতি ছাড়া তো আসলে আমরা লিখতে পারি না। সো আমি যখন কোনো একটা উপন্যাস লিখি, আমি আমার অনুভূতি দ্বারা তাড়িত হয়েই লিখি, এবং সেই উপন্যাসের প্রয়োজনে যে কবিতা লাইনগুলো আসে সেগুলো আমার অনুভূতি থেকেই আসে। আমার কাছে মনে হয় না যে
অনুভূতি ছাড়া আসলে সৃষ্টিশীল কাজ সম্ভব। তবে অনেকেই আমাকে এই প্রশ্নটি করেন সমালোচনা অর্থে যে আপনি তো প্রতি বইমেলায় এই কয়টি বই লিখতে হবে, সেটি কিভাবে লেখেন, বা আপনি পপুলিস্ট লেখা লিখেন, মানে আপনি সস্তা ও বাজারি লেখক আর কি, ঠিক আছে? তো আমার কাছে এটাকে খুবই দারুণ একটা কমপ্লিমেন্ট মনে হয়, বাজারি লেখক। কেন বাজারি লেখক কমপ্লিমেন্ট মনে হয়? সেটার কারণ হচ্ছে আমরা একজন লেখককে তখনই মহান বা বড় লেখক মনে করি যখন তিনি অনেক বিস্তৃত পরিসরে মানুষের মনোজগৎকে পাঠ করতে পারেন, স্পর্শ করতে পারেন, তাই তো? একজন লেখকের কাজই তো মানুষের মনোজগৎকে স্পর্শ করা। তো একজন বাজারি লেখক তিনি যদি বাজার ধরতে পারেন, তার মানে তিনি ওই বাজারের সকল ক্রেতার মনোজগৎকে স্পর্শ করার ক্ষমতা তিনি অর্জন করেছেন। তার মানে তিনি এত বিস্তৃত পরিসরে এত এত ভাবনার মানুষের মনকে টাচ করতে পেরেছেন, তাদের দুঃখ বোধকে, তাদের আনন্দ বোধকে কুয়ার ভেতর সেচে যেভাবে জল তুলে আনে সেভাবে তুলে আনার ক্ষমতা তিনি অর্জন করেছেন। সুতরাং আমার কাছে মনে হয় বাজারি লেখক যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ হতে পারে, সে অনেক বড় লেখক। দ্যাটস ইট। সেই আমার মনে হয় এই ভাবনাটা, মানুষের এই ভাবনাটা, পাঠকের ভাবনা কিংবা সমালোচকের ভাবনাটা একদিন পরিবর্তিত হবে। আচ্ছা, তো আজকে এই আজকের এই বিশ্ব চরিত্রের কোন চরিত্রটি যদি বাংলাদেশে, তুমি তো বিশ্ব সাহিত্যের অনেক কিছু পড়েছো, সেটা থেকে প্রশ্ন করছি, কোন চরিত্রটি যদি বাংলাদেশে জন্ম নিত তাহলে তার বাংলাদেশের বাংলা সাহিত্যের কি পরিবর্তন হতো, কোনো বদল এনে দিতে পারতো? প্রশ্নটা তুমি বুঝতে পারবে। আচ্ছা, বিশ্ব সাহিত্যের কোন চরিত্রটাকে তুমি মনে করো বাংলাদেশে জন্মালে পুরো গল্পটাই বদলে যেত? কোনো চরিত্রই পারতো না। এটার কারণ হচ্ছে আমি এক ধরনের প্রবণতা, আমি আজকে আর একবার আমার কথা বলার সুযোগ হয়েছিল, তখন আমি একটা কথা বলেছিলাম যে প্রতিষ্ঠিত প্রচলিত অনেক ভাবনার সঙ্গে আমার সাংঘর্ষিক অবস্থান। একটা দীর্ঘ সময় পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমি একজন সেলফ টট আর সেলফ মেড পারসন। দ্যাটস ওয়াই হচ্ছে আমি প্রচুর আমার মানে প্রচুর এই অর্থে বলছি যে আমি মোটামুটি পড়াশোনা করেছি, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে যে অনেক, আমি একটু যদি সময় নিয়ে বলি, যে আমি বিভিন্ন জায়গায় গেলে আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে আমি লেখালেখি করতে চাই, তো লিখতে হলে আমাকে কি করতে হবে, তো আমি তখন তাদেরকে বলি যে নিশ্চয়ই প্রশ্ন আপনারা অন্য অনেককেই করেছেন, তারা কি বলেছেন? তো তারা তখন বলেন যে তারা বলেছেন প্রচুর বই পড়তে হবে। তো আমি বলি যে নিশ্চয়ই বই পড়তে হবে, বই না পড়লে লেখা কঠিন, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হাজার হাজার বই পড়েছেন কিন্তু একটা অক্ষরও লিখতে পারেন না। তার মানে বই লেখার একমাত্র শর্ত বই পড়ার না, কিন্তু বই লেখার একমাত্র শর্ত পাঠ করা। কি পাঠ করা? সেটা হচ্ছে, আরো একটা বই আছে। পৃথিবীতে যে মানুষটা প্রথম বই লিখেছেন তিনি কোনো বই না পড়েই বই লিখেছেন না, তিনিও বই পড়েছেন, কিন্তু তিনি যেই বই পড়েছেন সেই বই কাগজের বইয়ের চেয়ে অনেক বড়, সেটির নাম হচ্ছে জীবন। জীবনের চেয়ে বড় বই তো আর পৃথিবীতে নাই। সুতরাং সবার আগে জীবন পাঠ করতে পারতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কাগজের বই পড়বার জন্য আমাদের শব্দ, বাক্য, ব্যাকরণ, ভাষা জানতে হয়, তাই না? তাই তো? কিন্তু জীবনের বই পাঠ করার শব্দ, বাক্য, ভাষা, ব্যাকরণ তো দরকার। সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের অনুভূতি প্রবণতা, সংবেদনশীলতা, পর্যবেক্ষণ ক্ষমতা। আমাদের যদি অনুভূতি প্রবণতা, পর্যবেক্ষণ ক্ষমতা, সংবেদনশীলতা না থাকে তাহলে আমরা সেটি পড়তে পারবো না। আপু যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে আমি এই প্রসঙ্গটি এই কারণে আনলাম, সেটি হচ্ছে আমাদের দেশের সাহিত্য, শিল্প সাহিত্য যারা চর্চা করেন তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, প্রতিষ্ঠিত ভ্রান্ত ধারণা। তারা হচ্ছে ইউরোপ কিংবা পশ্চিমের আদলে কিংবা সেটির প্যারামিটারে আমাদের দেশীয় সাহিত্য এবং সংস্কৃতিকে সাবকনশিয়াসলি আর কনশিয়াসলি একটা সমরূপ রেখায় এসে তুলনা করতে চান। আমার কাছে এটিকে
অত্যন্ত অবিবেচনাপ্রসূত আচরণ বলে মনে হয়। কারণ হচ্ছে একটা টার্ম আছে কালচারাল রিলেটিভিজম, সাংস্কৃতিক আপেক্ষিকতাবাদ। প্রত্যেকটা সংস্কৃতিকে আসলে ওই সংস্কৃতির সাপেক্ষে অধ্যয়ন করতে হবে, অনুধাবন করতে হবে। সুতরাং আমি যদি এখন আমেরিকায় এসে আমেরিকার সংস্কৃতি সমাজকে হচ্ছে বদলে দেওয়ার ভাবনা ভাবি, সেটা আসলে আমার পক্ষে সম্ভব না। ঠিক একইভাবে পৃথিবীর অন্য বিশ্ব সাহিত্যের কোনো চরিত্রের পক্ষে আমার দেশে গিয়ে কোনো পরিবর্তন ঘটানো আসলে সম্ভব না। তাকে সবার আগে আমার সাহিত্য, আমার বিলিভস, আমার নর্মস, আমার ভ্যালুস, আমার কালচার, এটাকে আসলে আত্মস্থ করতে হবে, এবং এটা তার পক্ষে কখনোই সম্ভব না। সুতরাং আমাদের সাহিত্যের চরিত্রই আমাদের সমাজকে পরিবর্তন করতে পারে। বিশ্ব সাহিত্যের বা অন্য কোনো সুপারম্যান, স্পাইডারম্যান আর কোনো কিছু কার্টিও আসলে আমাদের সমাজ পরিবর্তন করতে পারবে না। তুমি কথা প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম তোমার জাপানিজ লেখকদের তোমার পছন্দের লেখক মুরাকামি, ইউকিও মিশিমা। যদি তাদের দুজনের একজনের সঙ্গে কেউ কেউ বলেছে তাদের যে গল্প বলার ধরন সেটা তোমার মধ্যে আছে, তুমি তাদেরকে নিশ্চয়ই, আমি বলবো না যে তোমার লেখা এটা কি তোমার অজান্তে এসেছে নাকি তুমি তাদেরকে ফলো করো। আচ্ছা, এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এদের দুজনের কারোর সাথে তোমার যদি কখনো চা খাওয়ার সুযোগ হতো বা বাইরে যাওয়ার সুযোগ হতো, তুমি কি করতে? খুবই দারুণ প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরটা আগের প্রশ্নের সম্পূরক হয়ে গেছে, আমি সেই সম্পূরক উত্তরটাই দিচ্ছি। সেটি হচ্ছে যে আমি আবারও বলছি যে একটা সময় পর্যন্ত আমি আমার ভাবনা প্রকাশ করতে গিয়ে দ্বিধায় ভুগতাম। আমার কাছে মনে হতো যে আমি এক ধরনের হীনমন্যতায় ভুগি, যে আমার ভাবনাগুলো কি একটু উইয়ার্ড কিনা, কিংবা প্রচলিত প্রতিষ্ঠিত ভাবনার সঙ্গে যে কনফ্রন্ট করতেছে, সেই কনফ্রন্ট করার জন্য যোগ্য ব্যক্তি বা জানাশোনা আমার আছে কিনা। কিন্তু আমার মনে হয়েছে যে আমার বয়স যত বেড়েছে, পড়াশোনা যত বেড়েছে, মানুষের সঙ্গে মেশার ক্ষমতা এবং অনুধাবন করার সক্ষমতা যত বেড়েছে, তত আমার কাছে মনে হয়েছে আমি আত্মবিশ্বাসী হয়েছি। সেই জায়গা থেকে আমি একটু বলি যে এই যে তুলনা করার এক ধরনের প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। যেমন ধরেন আমার বিরুদ্ধে একটা বড় সমালোচনা আছে যে আমি হুমায়ুন আহমেদের মতো করে লেখার চেষ্টা করি, যার কারণে আমি জনপ্রিয় হয়েছি। এই এই অভিযোগটি যারা করেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আমার ভাবনাটা প্রকাশ করতে চাই যে ধরেন যদি পৃথিবীতে কেউ কাউকে অনুকরণ করাটা যদি সহজ হতো, তাহলে রবীন্দ্রনাথকে অনুকরণ করে রবীন্দ্রনাথের মতো সবাই বিশ্ববিখ্যাত লেখক হতে পারতো, তাই না? তো হুমায়ুন আহমেদকে ধরেন কেউ একজন কপি করছে বা অনুকরণ করছে, তো তাকে অনুকরণ কিংবা কপি করার অনুমতি কি শুধু একজন মাত্র লেখকেরই আছে, নাকি যে কেউ করতে পারে? যে কেউ তো করতে পারে, মানে নিশ্চয়ই উনি তাকে এই কপিরাইটটি দিয়ে যান, ইউ আর দ্য অনলি পার্সন যে কিনা হচ্ছে এই কাজটি করতে পারবে, অন্য কেউ পারবে না, নিশ্চয়ই তা নয় না? তো সুতরাং এই যে আমি যেটি বললাম যে আমার কাছে মনে হচ্ছে আমার চারপাশের মানুষের ভাবনাগুলোকে, মানে বেশিরভাগ ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে খুবই অগভীর ভাবনা মনে হয় কি এটা এক ধরনের অভ্যস্ততা, যে এই ধরনের কথাগুলো আমি বলতে চাই, এবং সেই কথাগুলোর পেছনে যে আরো অনেক কিছু ভাবনার অবকাশ থাকতে পারে, সেটির অভাব আমি প্রকটভাবে লক্ষ্য করি, এবং আমি সেটা একটা সময় সেটা নিয়ে আমার মন খারাপ হতো। এখন আমি সেটা নিয়ে ভাবি যে এটাই স্বাভাবিক হওয়ার কথা, কারণ সব মানুষের কাছ থেকে নিশ্চয়ই আমি ওই ভাবনার গভীরতা আশা করতে পারি না। তো আপনি যেটি বললেন যে হারুকি মুরাকামি বা জাপানিজ লেখকদের কথা, হারুকি মুরাকামি আমার খুব প্রিয় লেখক, এটি এই অর্থে না। আমার সবচেয়ে প্রিয় লেখকের নাম হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমাকে প্রশ্ন করা হয়েছিল যে বিশ্ব সাহিত্যের, কন্টেম্পোরারি বিশ্ব সাহিত্যের কোন লেখক? যদি কন্টেম্পোরারি বিশ্ব সাহিত্য না হয়, আমার চার্লস ডিকেন্স অসম্ভব পছন্দ, আমার লাইক এরিক পানিয়ারেমার অসম্ভব পছন্দ, আমার হেনরি রাইডার হ্যাগার্ড পছন্দ, আমার আর্নেস্ট হেমিংওয়ে অসম্ভব পছন্দ। তো এখন আমার যেসব লেখকের লেখা পছন্দ, নিশ্চয়ই সবাইকে আমি অনুকরণ করবো না, তাই না? এখন লেখা পছন্দ হওয়া আর নিজের লেখায় তার ছাপ পড়া, সেটা আসলে কোনোভাবে একরকম না। আমার কাছে মনে হয় যে একজন লেখকের পক্ষে তার ভেতরে যদি, আমি আজকে 12 বছর ধরে লিখছি, এবং গত 12 বছর আমার বিবেচনায় যেভাবে প্রযুক্তিগত উৎকর্ষতা পৃথিবীতে ঘটেছে, আমার মা 20 বছর আগে একটা বই 10 বার 15 বার 20 বার পড়তেন, কারণ তার হাতে বিনোদনের বিকল্প কোনো মাধ্যম ছিল না, তাকে একটা বই পড়তে হবে। এখন আমার মায়ের হাতে স্মার্টফোন, এবং সেখানে তিনি অসংখ্য বিকল্প বিনোদনের মাধ্যমের সঙ্গে যুক্ত, এবং তিনি সেগুলো কি করতে পারেন, দেখতে পারেন, তার বই পড়ার কিন্তু সময় নেই। সেখানে তরুণদেরকে বইয়ের কাছে আনা আরো কঠিন, কারণ তাদের হাতে অপশনগুলো আরো অনেক বেশি। তো
তো আমার কাছে মনে হয় যে গত 12 বছর ধরে আমি লিখছি এবং 12 বছর ধরে আমি শুনছি যে হ্যাঁ আমি হারিয়ে যাব বা আমাকে মানুষ গ্রহণ করবে না, কিন্তু এই এক যুগ, এই সময়ের বাস্তবতায় আমি বিশ্বাস করি যে আজকে থেকে 40 বছর আগের অর্ধ শতাব্দীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অন্য সময় অর্ধ শতাব্দীর তুলনায় এই 12 বছর যে আমি পাঠক ধরে রেখেছি এবং সেই পাঠকরা এখন বিস্তৃত হচ্ছে, আরো বই পড়ছে, আমার কোনো বই এখনো পুরনো হয়ে যায়নি। 2012 সালে আমার যেই বই প্রকাশিত হয়েছে সেই বই এখনো সমানভাবে মানুষ কিনছে, নতুন নতুন মুদ্রণ তৈরি হচ্ছে। এটি আমার কাছে, এটা আমার ব্যক্তিগত বোঝাপড়া যে যদি ওই লেখকের মধ্যে সেই মৌলিক শক্তিটা না থাকে তাহলে সে আসলে সেটি করতে পারতো না। আমি সবসময় বলি যে আমি আসলে আমার হৃদয়ের অনুভূতি তারিখে লেখা লিখি। আমি প্রচন্ড সংবেদনশীল একজন মানুষ, এখন একটুতে আমার চোখে জল চলে আসে, আমি রাতভর পর দিনে কোনো একটা ঘটনা হলে আমি কেঁদে বুক ভাসাই। আমার কাছে মনে হয় কি এই কনক্রিটের সময় যখন মানুষ আসলে কারোর জন্য কাঁদতে চায় না, মানুষ আসলে নিজের দুর্বলতা অনুভূতির যেই সংবেদনশীল অংশটুকু সেটি প্রকাশ করতে চায় না, সেই সময়টা আমি খুব অকপট থাকার চেষ্টা করি। এটি কোনো না কোনোভাবে আমাকে আমার অনুভূতি প্রকাশে সাহায্য করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেই মানুষগুলো কাঁদে না তাদের কি কান্না পায় না? নিশ্চয়ই পায়। যেই মানুষগুলো দুঃখ প্রকাশ করে না তাদের কি দুঃখ হয় না? নিশ্চয়ই হয়। কিন্তু তারা সেই দুঃখগুলো নানান কারণে হয়তো প্রকাশ করে না, কিন্তু তারা যখন দেখে কোনো একটা বই কোনো এক বিষণ্ণ সন্ধ্যায় কিংবা গভীর রাত্রে একাকী নির্জনে ওই বইয়ের একটা নির্দিষ্ট লাইন বা কথা তার ওই ঢেকে রাখা চোরাবালির ভেতরে যেই মানে কি বলে এটাকে খিদেটা, সেই খিদেটাকে, সেই যন্ত্রণাটাকে স্পর্শ করতে পারে, তখন ওই গভীর রাত্রে হঠাৎ করে তার বাদটা ভেঙে যায়। সে আবিষ্কার করে যেই কান্নাটা আমি কাঁদতে পারি না, আমার হয়ে সেই কান্নাটা অন্য কেউ কেঁদেছে, সুতরাং সে আমার অনেক আপন। আমার কাছে মনে হয় যে আমার এই অনেক আপন হয়ে ওঠার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আমি পাঠকের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। সুতরাং আমি যদি কিছু অনুসরণ করি বা প্রভাবিত হই সেটি হচ্ছে আমার ওই একান্ত আপন অন্তরঙ্গ অনুভূতি দ্বারাই, অন্য কিছু না। আমাদের সময় কিন্তু আসলে খুব কম হাতে, অনেক প্রশ্ন ছিল, তবে আমার দুটো প্রশ্ন করব শেষ করার আগে। একটি হচ্ছে, যদি শোনো নোবেলের শর্ট লিস্টে তোমার নাম এসেছে, প্রথম কলটি কাকে করবে? কনফিউজড, কলটা আসার পরে সিদ্ধান্ত নিব আর কি। প্লিজ কল সামওয়ান। Seriously, confused, but probably it will happen. হ্যাপেন তো বটেই, হবে নিশ্চয়ই, আমরা সেই আশাতেই আছি। তবে আমার তো মনে হয় বাংলা সাহিত্যে একসময় সাদাত হোসেনের নাম উচ্চারিত হবে খুব উজ্জ্বল ভাবে, কারণ বাংলা সাহিত্যে যে জীবন, যে সমাজ, সবকিছু তার লেখায় ফুটে ওঠে এবং সেটি পরিবর্তন হয়তোবা সাদাত হোসেনের হাত দিয়েই হবে। শেষ প্রশ্নে যাব না, তুমি বলবে? তুমি মনে করতে পেরেছো কাকে ফোন করবে প্রথম? এই আমি ভাবার চেষ্টা করেছি, আমি আজকে ভাবার চেষ্টা করছি এই কারণে, আজকে এখানে যখন আলোচনা হচ্ছিল অনেকেই বলছিলেন যে তাদের সাহিত্য চর্চায় হচ্ছে কেউ ইন্সপায়ার করে নাই, রাইট, এরকম বলতেছিল। তাই আমি মনে মনে না ভাবতেছিলাম যে আসলে কার সাহিত্য চর্চায় কে অনুপ্রেরণা দিয়েছে। আমার তো মনে হয় না কেউ, রবীন্দ্রনাথকেও দেয় নাই কেউ, নজরুলকেও দেয় নাই কেউ। সাহিত্য এমন একটা চর্চার জায়গা। আবার আক্ষেপ করার জীবনে অনেক কারণ আছে, কিন্তু আমি সবসময় বলি আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এ মেইন যে আমি যা চাইছি সব পাইছি তা না, কিন্তু আমি যা পাইছি তা নিয়ে আমি সন্তুষ্ট। আমি ম্যাট্রিকে 33 পেয়েছিলাম, রাইট, আমার ওই সময় ম্যাট্রিকে ফেল করতে পারতাম, আমি সারাদিনে 2 বার অঙ্কে পাস করছি। সো আমি তো তাহলে এখানে আসতে পারতাম না যদি আমি 33 না পাইতাম, রাইট। তারপরে হচ্ছে ধরেন আমার রোল নম্বর ছিল আমার স্কুলে 71 জনের মধ্যে 69। তো কেউ যখন আমাকে বলতো তোমার রোল নম্বর কত, আমি মনে মনে বলতাম পেছন দিক থেকে, আর মুখে বলতাম 3 নম্বর, মানে পেছন দিক থেকে 3 নম্বর। তো এখন এরপর আমার সেই স্কুল থেকে 4টা ছেলে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেল, রোল নম্বর 1, রোল নম্বর 2, রোল নম্বর 3, রোল নম্বর 69। I was 69 না। এখন ব্যাপার হচ্ছে ধরেন আমি এই কথাটাও একটা ইন্টারেস্টিং, আমি আজকে আলোচনা করতেছিলাম ঈশ্বরের অস্তিত্ব নিয়ে নানানভাবে। তাই আমি যে আই এম বিলিভার, because I don't have any option to not to believe, because I always feel the direct existence of someone who is
মানে এইটাকে আই ক্যানট ডিনাই। এবং এইটা কেন, এটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে হি হ্যাজ রিটেন দ্য স্ক্রিপ্ট অফ মাই লাইফ। বিকজ আমি যদি কখনো সময় পেতাম আপনাদেরকে আমার জীবনের গল্প বলতাম, and that will be an amazing story, and someday I want to make an autobiographical film on my life. Someday, and that will be like full of miracle. মানুষ মনে হতে পারে যে those things are not real, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে এই যে আমি লিখছি, এই যে আমি আজকে সাদাত হোসেন আমি লিখছি, কিন্তু খুব আমি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করারও অনেক বছর পরে আমি লেখালেখি শুরু করেছি, রাইট? অ্যান্ড সেটাও যে আমি লিখতে চাই সেজন্য লিখিনি, সেটা আমি কেন লিখেছি আমি জানি না, এবং আমি সরাসরি বই প্রকাশ করেছি, এমন না যে আমি কোনো পত্রিকায় লিখেছি, তাও না। তো আমার কাছে মনে হয় যে মানুষ যখন কোনো বড় একটা প্রাপ্তি ঘটে তখন সেটি কাকে জানায়, যে তার জীবনে ওই বিষয়ে তাকে কন্ট্রিবিউশন ছিল, রাইট? কিন্তু আমার জীবনে আসলে সেই অর্থে লেখালেখির ক্ষেত্রে কারো কোনো কন্ট্রিবিউশন নাই। হ্যাঁ, কন্ট্রিবিউশন যদি কারো থেকে থাকে সেটা হচ্ছে, যদি আমি আপাত দৃষ্টিতে দেখি, সেটা হচ্ছে পাঠকের। এখন সব পাঠককে নিশ্চয়ই ফোন করে আমার পক্ষে জানানো সম্ভব না। এর বাইরে যদি আমি কারোর কথা ভাবি, দ্যাট ইজ দ্য ক্রিয়েটর হু হ্যাজ রিটেন দ্য স্ক্রিপ্ট অফ মাই লাইফ। এখন আমি হয়তো তাকে ফোন করা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট মনে মনে তো আমি তাকে ফোন করতে পারবো, ইয়েস থ্যাংক ইউ, ইউ হ্যাভ গিভেন মি দ্যাট থিংস, দ্যাটস অল। এটা বাট আমি একটা ছোট্ট জিনিস বলে নিই যে আমার কাছে পুরস্কার মানে নোবেল, নিশ্চয়ই এটা অনেক বড় পুরস্কার, নোবেল পুরস্কার চেয়ে আমার কাছে অনেক বড় স্বপ্ন হচ্ছে আমার লেখা। আমি একদম সিরিয়াসলি বলি, যদি আমার কাছে দুইটা অপশন দেওয়া হয়, তুমি নোবেল প্রাইজ পাবা আর একটা হচ্ছে পুরো পৃথিবীর মানুষ তোমার লেখা পড়বে, আই উইল স্কিপ নোবেল পুরস্কার। আমি চাই যে আমার লেখা পৃথিবীর সব মানুষ পড়বে। আমরা সেই আশাতেই থাকি, নিশ্চয়ই সাদাতের লেখা অনুবাদ হবে এবং পৃথিবীর সব দেশের লোক পড়বে। শেষ প্রশ্ন করি না, ভালো লাগছে কথা বলতে আমার সাথে, সবাই মনোযোগ দিয়ে শুনছে, ওর খুব ভালো লাগছে এটা, যদিও একটু মন খারাপ, অর্ধেক দর্শক চলে গেছে। তারপরেও আমি শেষ প্রশ্নটা করছি সাদাতের কাছে, যেহেতু কবিতার সাথের আয়োজনে বাংলা সাহিত্য উৎসবের সূচনা হলো তার হাত দিয়ে, আমার প্রশ্ন, কবিতা নামে যদি কোনো চরিত্র তৈরি করো, সে কি তোমার প্রেমিকা হবে লেখায়, বিপ্লবী না কবি, নাকি মা? না, প্রশ্নটা ভালো মানে এই অর্থে আমি পুরুষ হিসেবে একটা কথা বলি, নারীরা এখানে অফেন্ডেড হবে কিনা আমি জানি না, হওয়ার কথা না, তবে এখানে যারা পুরুষরা আছেন তারা আমার ভাবনার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন বা পারেন কিনা আমি তাও জানি না। মানে ধরেন একজন পুরুষ যখন কারো প্রেমে পড়ে কোনো নারী, তখন সে নারীর মধ্যে অনেকগুলো অবয়ব খোঁজে, আমি খুঁজি। সেই নারীর মধ্যে তার মাতৃ ছায়া যেমন খোঁজে, তার প্রেমিকা সত্তা খোঁজে, এবং বন্ধু খোঁজে, আশ্রয় খোঁজে, মানে হোম, ঠিক আছে? তো কবিতা নামে কোনো চরিত্রকে যদি আমি প্রেমিকা হিসেবে উপস্থাপনা করি, তাহলে সে তো মানে অবধারিতভাবে মাতৃরূপেও হচ্ছে একটা জায়গা তার তৈরি হয়ে যায়, আবার সে তো প্রেমিকা হিসাবেও আসলে হয়েই যায়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি 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 নিজে আমার ব্যক্তিগত জীবনেও আমি যতদিন যেভাবে যেখানে প্রেমে পড়েছি, আমার কাছে মনে হয়েছে আমি প্রত্যেক সময় সেই নারীর মধ্যে এই এতগুলো রূপই দেখতে চেয়েছি। আমি জানি অন্য পুরুষরা যারা এখানে আছেন তারা আমার সঙ্গে কতটা দ্বিমত পোষণ করবেন, বাট আমার কাছে মনে হয় যে আমাকে কে যেন বলেছিল যে মেয়েরা হচ্ছে ধরিত্রী, তাই তো? ধরিত্রীকে সে ধারণ করে, তাই না? সব পৃথিবীকে ধরিত্রী সব ধারণ করে। তো মেয়েদের মতো এত সক্ষমতা তো পুরুষদের নেই, পুরুষরা কিন্তু অনেক দুর্বল, পুরুষরা ভাব দেখায় তারা অনেক সবল, তার মাসল, বাট অ্যাকচুয়ালি পৃথিবীতে পুরুষের চেয়ে দুর্বল সৃষ্টি আর নাই। সব নারীর দল দেখো জেগে উঠেছে তোমার কথা। না আমি এটা বিশ্বাস করি, পুরুষরা হয়তো অনেক ধরনের, হ্যাঁ না এটা আমি কিন্তু আমি যা বলতেছি আমি আই এম নট টেলিং এনিথিং ফ্রম টেক্সট বুক, ইটস অল অ্যাবাউট ফ্রম মাই ফিলিং, মাই এক্সপিরিয়েন্স, আই ওয়েন্ট থ্রু আর কি। তো আমার কাছে এটা মনে হয় যে পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল সৃষ্টি, হ্যাঁ, এবং নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সৃষ্টি। সুতরাং পুরুষ আসলে ওই বিশ্ব জয় করেও
সে গিয়ে এক নারীর কাছে গিয়ে আশ্রয় খোঁজে, গিয়ে রাতের বেলা সেই নারীর বুকের মধ্যে মাথা রেখে হয়তো কাঁদে, নারীর আঁচলের স্পর্শে সে হয়তো তার নবজন্ম ঘটে। সো আমার কাছে মনে হয় যে সেই নারীর নাম কবিতা হোক কিংবা যে কিছুই হোক না কেন, আমি আসলে তাকে সকল রূপেই দেখতে চাই বা চাইবো, এই আর কি। ধন্যবাদ সাদাত। আমাদের আপনাদের কার কোনো প্রশ্ন আছে আমার কাছে? হ্যাঁ, আমি দুই তিনটা প্রশ্ন উত্তর দর্শকদের থেকে আমার মনে হয় ছুটি কিছু প্রশ্ন ছিল তোমার, জিজ্ঞেস করতে চাও? আমাদের না, ওখান থেকেই বলতে হবে, স্টেজে এসে বক্তৃতা দেওয়া যাবে না। আচ্ছা, এনরুবি রাজ আসো। না না, আমি এখান থেকে প্রশ্ন করতে চাই। সাদা আমি জানি স্যার, কিন্তু সাদা যদি একটু বলেন ওর জীবনে প্রথম লেখা বইটা নিয়ে একটু বলতে। আচ্ছা, ওইটা নিয়ে কথা বলতে হলে আমাকে অনেক কথা বলতে হবে। সেটা হচ্ছে, সে যেহেতু ফটোগ্রাফার, সে চায় যে কথাটা আমি বলি, সেটা হচ্ছে যে আমার জীবনের প্রথম বই হচ্ছে ফটোগ্রাফির বই, বিকজ আই ওয়াজ এ ফটোগ্রাফার দেন। অ্যান্ড মানে আমি ছোটবেলায় লেখালেখি করতাম, বাট আমার সবসময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে, যেহেতু আমার চারপাশে আসলে কেউ ওই অর্থে পড়াশোনা, আমার বাবা মা বা কেউ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না, কিংবা আমার পক্ষে বই, আচ্ছা এক সেকেন্ডের উত্তর দিয়ে তারপরে দিচ্ছি। তো কারো কাছ থেকে আমার আসলে বই পড়ারও সুযোগ ছিল না। আমাদের একটা বলেছিলাম যে ছোট্ট একটা সনের ঘর ছিল, বই রাখার মতো অবস্থা ছিল না। তো ওই সময়ে এসে আমি কনফিউজ ছিলাম যে আমি যে লিখছি সেটি আসলে কতটা লেখা হয়ে উঠছে। এখন আমার আর একটা ব্যাপার ছিল যে আমাকে কেউ প্রচন্ড প্রশংসা করলো, সেটা যেমন আমি গ্রহণ করি না। মানে আমার একটা, আমি আপনাকে বলি, আমি একটা বইতে লিখেছিলাম যে আপনার চারপাশের মানুষ এবং প্রশংসা এবং সমালোচনা সবগুলো হচ্ছে একটা কাচের গ্লাসে কোক ঢালার মতো। আপনি যখন এতটুকু ঢালবেন, আপনি দেখবেন যে গ্লাসটা ভরে গেছে। তো আপনি যখন উচ্ছ্বসিত হয়ে ওঠার দরকার নেই যে এটা এক গ্লাস কোক, মানে উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই যে এটা মানুষ আমার প্রশংসা করছে পুরোটাই সত্যি, মানুষ আমার সমালোচনা করতেছে এটা পুরোটাই সত্যি। আপনি একটু অপেক্ষা করেন, দেখবেন যে ওই বুদবুদগুলো মিয়ে গিয়ে তলানিটুকু থাকে, তলানিটুকু হচ্ছে সত্যিকারের আপনি। বা এই কারণে হচ্ছে আমাকে যখন কেউ প্রশংসা করতো, আমি সেটাকেও যেমন পুরোটা গ্রহণ করতাম, মানে সমালোচনা করলো, তা আমি ভাবতাম যে কোনো একদিন নিশ্চয়ই কেউ না কেউ আসবে বা যার প্রতি আমার ওই সমীহটুকু থাকবে, যিনি আমাকে নিয়ে একটা নির্মোহ মূল্যায়ন করতে পারে। তো যখন প্রথম আমার বন্ধুরা যারা কিনা আমি ইউনিভার্সিটিতে আসার পরে তারা বললো যে আমার লেখালেখি কিছু হয় না, তখন আমি আত্মবিশ্বাসী হয়ে গেলাম যে আমার লেখালেখি হয় না, সো স্কিপ ইট, দেন আই হ্যাভ লেফট রাইটিং। এবং আমি লেখালেখি বন্ধ করে দিচ্ছি। অনেক বছর পরে আমি ফটোগ্রাফি শুরু করি, এবং প্রথম ফটোগ্রাফি করি আমি স্পেনের মাদ্রিদ ইউনিভার্সিটি একটা কম্পিটিশন থেকে, একটা কনসেপচুয়াল ফটোগ্রাফিতে আমি ফার্স্ট প্রাইজ পাই। ওরা আমার জন্য গিফট হ্যাম্পার পাঠায় ইউনিভার্সিটিতে। তো তখন আমার মধ্যে একটা ভাবনা তৈরি হয় যে আমি তো গল্প বলতে চেয়েছিলাম, তো লিখে আমি গল্প বলতে পারি না বলে কেউ আমাকে জাজ করে দিয়েছে। সো আমি তাহলে তো ফটোগ্রাফির মধ্যে দিয়ে গল্প বলতে পারি। ফটোগ্রাফি ইজ অ্যানাদার মিডিয়াম টু টেলিং স্টোরিজ, না? তো ওই ফটোগ্রাফি করতে গিয়ে আমি আমার প্রথম বই প্রকাশ করি, নাম হচ্ছে গল্প ছবি, যেটির কথা উনি জানতে চেয়েছিলেন, যার ফলশ্রুতিতে পরে আবার আমার লেখালেখি শুরু হয়। সো উনি আসলে ফটোগ্রাফি করেন, তো রবিরাজ ভাই এই জন্য আর কি আমার প্রথম বই কিন্তু ফটোগ্রাফির বই। আচ্ছা, আমরা নাকিব ভাইয়ের প্রশ্নটা নিব, কিন্তু এখানে শেষ করতে হবে মনে হয়, আমরা অনেক পিছিয়ে আছি। উনি একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, এই আপনারটা পড়াটা নেই আগে না না বলুন। আমার প্রশ্ন আপনি অ্যান্সার করেছেন, আবারও শুনতে চাচ্ছি। সেটা হলো যে শুরু, আপনি আপনার একটা বইয়ের শুরুর কথা বলেছেন, তো কিন্তু ইন জেনারেল আপনি যখন গর্তবাসী হয়ে যান, আপনার কি এরকম ছক কাটা থাকে প্লটগুলো, কিংবা একটা লেখা শুরু করেন কিভাবে? কেউ যদি লিখতে চায় শুরুটা কিভাবে? আমি এটাই বললাম যে আসলে আমার লেখা শুরু করার কোনো মানে স্পেসিফিক কোনো থিওরি আসলে নাই। আমি বললেন যে চোখ দুটো দেখে লেখা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মানে ইট ডিপেন্ডস অন মেনি থিংস অ্যাকচুয়ালি। মানে হয়তো আমি এরকম হয়েছে, আমি 3টা এপিসোড বা 4-5টা এপিসোড লিখে ফেলেছি, এগুলো মনে হয়েছে যে না, এটা আমি লিখতে চাই না, সো আই হ্যাভ জাস্ট মানে থ্রো আউট অল অফ থিংস। অ্যান্ড দেন তখন আমার হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে আমার মনে হয়েছে আমি এটা লিখতে চাই, দেন আই স্টার্টেড দ্য নিউ থিংস। সো আমার কাছে মনে হয় যে আমার লেখালেখির কোনো থিওরি নেই। একটা থিওরি আছে যে আমি রাত ভর লিখি, দিনে লিখতে পারি না, আর কি। ওকে, আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট আসলে। আজকালকার যুগে সবাই ভাবে তার প্রশ্ন ডিফারেন্ট। আপনার কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনছি। আমি খুব ভালো কথা বলি, আমি জানি। আমার যেটা একটা কনফিউশন আসে মাঝে মাঝে যে আজকালকার যুগে এআই এর কথাটা যদি আমি করি, এআই কি আধুনিক যারা লেখক আছেন, যারা আবৃত্তিকার আছেন, যারা আলোকচিত্র করছেন, তাদেরকে কি এই সমাজটা বিভ্রান্ত করে?
ওটা কি কখনো আপনাকে এক্সটিংক্ট করে দেওয়ার কোনো সংখ্যা আছে কিনা এরকম কিছু যে লেখকদের আমি জানতে চাচ্ছি ওকে এটা খুবই ভালো প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, খুব ভালো প্রশ্ন, ভালো উত্তর আছে। আমি জানি না একটু স্থূল শোনাতে পারে, বাট এই যে বললাম যে আমি আমার জীবন পাঠ করি, আমি জীবন পাঠ করতে চাই। আমি একটা স্থূল উদাহরণ দিই, সেটি হচ্ছে কি, আমার জন্ম তো গ্রামে, তো ছোটবেলায় আমাদের সব ধরনের ফসল খাবার আমরা ক্ষেত থেকেই পেতাম। আমি কিন্তু হাল চাষ থেকে শুরু করে নাও বাওয়া সবই পারি, বিকজ এগুলো আমাদের করতে হয়েছে। সকালবেলা উঠে গরুর গোবর ফেলা, গরুকে খেতে নিয়ে যাওয়া, সব কিছুই করতে হয়েছে। তো ওই সময় হঠাৎ করে দেশে আইলো ইরিধান। ইরিধান মানে চিকন ধান একটা আসছে দেশে, ঠিক আছে? তখন আমরা আউশ ধানের মোটা মোটা চাল খেতাম। আমি চকচকা চাল দেখে তো আমাদের মাথাটা খারাপ হয়ে গেল। আমি গিয়ে আম্মারে বললাম যে আর লাল চালের ভাত খাবো না। কেন? কারণ হচ্ছে ওইটা খাইতে হবে। তো তখন আমরা অনেক কম দামে লাল চাল বিক্রি করে বেশি দামে ঝকঝকে সাদা চাল কেনা শুরু করলাম। আমাদের খেতে আখ হতো, আখে একদম কুচকুচে কালো গুড় হতো, কিন্তু এর মধ্যে বাজারে চলে এলো স্যাকারিন দেওয়া ধবধবে সাদা গুড়। আমরা তো আর এই কুচকুচে কালো গুড় খাবো না। আমরা তখন আম্মারে বললাম যে এগুলো কম দামে বিক্রি করে বেশি দামে স্যাকারিন দেওয়া গুড় কেনো। তারপরে হঠাৎ করে আসলো হচ্ছে ব্রয়লার মুরগি, কি সুন্দর তুলতুলে নরম মাংস। আমি বললাম আমরা আর হচ্ছে এই শুকনো কটকটে কাঠির মতো হচ্ছে দেশি মুরগি খাবো না, এটা বিক্রি করে কম দামে বেশি দামে ব্রয়লার মুরগি কেনা শুরু করলাম। ব্রয়লারের ডিমের সাইজ বড়, দেশি মুরগির ডিমের সাইজ ছোট, সো এটা কম দামে বিক্রি করে বেশি দামে কেনা শুরু করলাম। প্রত্যেকটা ক্ষেত্রে it was happening after 20 or 25 years। এখন আমাদের কি করতে হচ্ছে? আমাদের হচ্ছে সেই লাল চাল কিনতে হচ্ছে সাদা চালের চেয়ে অনেক বেশি দাম দিয়ে। আমাদের সেই দেশি মুরগি কিনতে হচ্ছে ওই ব্রয়লার মুরগির চেয়ে অনেক বেশি দাম দিয়ে, সেটাও বিরল হয়ে যাচ্ছে। আমাদের সেই অর্গানিক আখের গুড় কিনতে হচ্ছে ওই স্যাকারিন দেওয়া গুড়ের চেয়ে অনেক বেশি, মাত্র 25 years। আমার কাছে মনে হয় যন্ত্র যত বেশি প্রবল হবে, মানুষের অনুভূতি, অর্গানিক বিষয়গুলো তত বেশি মূল্যবান হয়ে উঠবে। যন্ত্র অক্ষরকে অনুবাদ করতে পারে, অনুভূতিকে না। এটা আমি বলছি এই কারণে যে হয়তো একটা সময় কি এরকম হবে যে এটা সাদাত হোসেনের নিজের হাতে লেখা উপন্যাস। হ্যাঁ, এটা সাদাত হোসেনের নিজের হাতে লেখা উপন্যাস, এই উপন্যাসের দাম হচ্ছে 50,000 টাকা, এক কপির দাম, ঠিক আছে? কারণ এআই ভিড়ে সাদাত হোসেনের নিজের হাতে লেখা উপন্যাস হচ্ছে এটা অর্গানিক উপন্যাস, রাইট? সো আমার মনে হয় না যে লেখকদের স্কেয়ার হয়। ওই যে বললাম যে যন্ত্র অক্ষর অনুবাদ করতে পারে, অনুভূতির অনুবাদ শুধু মানুষই করতে পারে। সুতরাং একজন লেখকের চেয়ে বেশি অনুভূতির অনুবাদ আর কে করতে পারে? থ্যাংক ইউ। ধন্যবাদ সাদাত, আর ধন্যবাদ আমাদের দর্শকদের। আমরা আজকের এই আলাপন এখানে শেষ করছি। এরপর আসছে স্বপ্নিল সজীব। তো স্বপ্নিলকে দিয়ে